এই বিষয় সম্পর্কে প্রাক্তন ফুটবলার প্রতুল দেববর্মা তিনি কি বলছেন শুনবো। 1950-এর পর থেকেই 60 দশকের পর থেকেই বলা যায় যে আমরা আসলে ফুটবলটা পিছিয়ে গেছি। আমরা এগোইনি কিছুটা। ফুটবল ছিল যখন থেকে ব্যানার্জি, অমরদত্ত, অঙ্গরাজ এরা ইন্ডিয়া টিমের হয়ে খেলতো, তখন রেজাল্ট ছিল সারা বিশ্বে বিশ্বমানের সঙ্গে আমাদের একটা সম্মানীয় জায়গায় আমরা ছিলাম ভারতবর্ষ। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে আস্তে আস্তে আমরা পিছিয়ে গেছি। এই সময়টা শুধু না, কারণ ইন্ডিয়াতে ফুটবল একাডেমি নেই, তার আর্থিক ভবিষ্যৎ নেই। স্কুল লেভেলে খেলা ভারতবর্ষে প্রায় বন্ধ, এখন খেলাই হয় না বলা যায়। যদি স্কুল লেভেলে কোনো খেলায়, যে কোনো খেলা স্কুল লেভেলে না হয়, তার ভবিষ্যৎ ভালো হবে না। তার প্রমাণ হলো এই যে বাইচুং থেকে শুরু করে কয়েকজন প্লেয়ার, বাইচুং প্রায় বৃদ্ধ বয়সে খেলা ছেড়েছে, 40 বছর পর্যন্ত সে ইন্ডিয়া টিমে খেলেছে। সে একই অবস্থা সুনীল ছেত্রীকে। একটা সুনীল ছেত্রী, একটা বাইচুং অত বছর ফুটবল থাকে, তার সঙ্গে দ্বিতীয় বাইচুং আর সুনীল ছেত্রী হয় না, সেই দেশে ফুটবল কখনো হবে না। আজকে অন্য আমি খেলার নাম বলবো না, ক্রিকেট খেলার পিছনে দৌড়াচ্ছে, কারণটা তার আর্থিক বুনিয়াদ আছে, ভবিষ্যৎ আছে, যেটা ফুটবলে নেই। স্কুল লেভেলে খেললো আমাদের এখানে ত্রিপুরার যে একসময় স্পোর্টস স্কুলে একটা বিরাট অবদান আছে, সার্থকতাও আছে, কিন্তু তার পর যে তারা কোথায় যাবে সেটা সম্বন্ধে কিন্তু কেউ কিছু বলছেন। যার জন্য ভারতবর্ষে স্কুল ফুটবলটাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে, তাহলে সম্ভব ফুটবলটা আবার যেতে হবে এবং তার ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। দেশের তার আর্থিক অবস্থা, শিক্ষা দীক্ষা এগুলি নিয়ে ফুটবল এগুলো শুরু করলে আবার আগের জায়গায় বুঝতে পারবে। এবং আগামীতে 26-এ ফুটবল বিশ্বকাপ হচ্ছে, সেখানে 48টা টিম খেলার সম্ভাবনা এখন আছে এবং সেখানে ইন্ডিয়া টিম খেলতে পারে। রেজাল্ট কি হবে? রেজাল্ট কার সঙ্গে খেলে আমাদের মান 100, 105 এরকম জায়গায় এসেছে। সেখানে তো চীন, জাপান। আপনারা শুনলেন প্রাক্তন ফুটবলারের বক্তব্য। তবে এক্ষেত্রে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে প্রতিনিধি যুক্ত হয়ে গেছে বিপ্লব চন্দ্র, কি বলছে শুনবো। বিপ্লব দা, এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে যেখানে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ একেবারে অন্ধকার, যেখানে অধঃপতন, ফিফা তালিকায় এবার অধঃপতন লক্ষ্য করা যাচ্ছে, যা কিনা 7 বছরের সব থেকে এবার খারাপ সময় যাচ্ছে সুনীল ছেত্রীদের, কি বলবে এই বিষয়ে? দেখো, এটা ঠিক, ভারতবর্ষের ফুটবল নিয়ে একটা স্বপ্ন দেখছেন যে কল্যাণ চৌবে যখন ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচিত হয়েছেন সচিব হিসেবে, তখন থেকে কিন্তু ভারতীয় ফুটবলের একটা নতুন দিগন্ত উন্মাদনা শুরু হয়েছিল যে 2026 সালে ভারতীয় দল ফুটবল খেলবে, সেই স্বপ্নটা। এবং সেই স্বপ্নটা কিন্তু সার্থক করার জন্য ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে ক্রোয়েশিয়ার কোচ ইগোর স্টিমাচকে হাতে তুলে দেওয়া হয়েছিল। দীর্ঘ 2 বছর ধরে কিন্তু ইগোর স্টিমাচের নেতৃত্বে ভারতীয় দল দফায় দফায় অনুশীলন চালাচ্ছে, বিভিন্ন কোয়ালিফাই ম্যাচগুলোতে অংশ নিচ্ছে। কিন্তু সেখানে আমরা কি দেখলাম? সেখানে কিন্তু আমরা দেখলাম সৌদি আরবে গিয়ে, যেখানে ভারতীয় দল সৌদি আরবের সাথে ম্যাচ ড্র করলো, সেখানে ভারতে এসে অর্থাৎ হোম গ্রাউন্ডে ভারতীয় দল পরাজিত হয়েছে। সেটা অতি দুঃখজনক ঘটনা। কারণ আমরা জানি যে যে সে সিংহই হোক আর বাঘই হোক, তো সেক্ষেত্রে সে তার জায়গায় সেনানি দেখায়। কিন্তু সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে ভারতীয় দল একটা নিজেদের ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ফুটিয়ে তুলেছে। এবং যার কারণে কিন্তু বর্তমান সময়ে একদিকে ইগোর স্টিমাচের উপর যেমন চাপ তৈরি হচ্ছে, তার পাশাপাশি ভারতীয় ফুটবলারদের উপরও চাপ তৈরি হচ্ছে। কেন, কোথায় এবং কিভাবে এই দুর্বলতাটাকে কাটানো যাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন। আর যে কথাটা আমরা শুনলাম বা যে কথাটার বক্তব্য যিনি পেশ করলেন, যে রাজ্যের প্রাক্তন ফুটবলার এবং প্রাক্তন গোলরক্ষক প্রতুল দেববর্মা, এই কথাটা একদম সঠিক। কারণ একাডেমি ভিত্তিক বা সামনের কোনো একটা লক্ষ্য না নেই বলেই কিন্তু আজকের দিনে ফুটবলে এত ডেভেলপ হচ্ছে না, সেটা ত্রিপুরা বলো এবং গোটা দেশের মধ্যে বলো। এবং সেক্ষেত্রে ফুটবলাররা কিন্তু উঠে আসছে না, কারণ ভবিষ্যৎ একটা জায়গায় যেখানে তারা ফুটবল স্বপ্ন দেখছে ফুটবল খেলোয়াড় হিসেবে, কিন্তু তারপর আখির একটা জায়গা থেকে সেখান থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যেটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখলাম যে 2000 সালে যেখানে ত্রিপুরা স্পোর্টস স্কুল, সফটওয়্যার স্পোর্টস স্কুল যেটা তৈরি হয়েছিল, এবং
2014 সালে যখন ভারত সেরা হয়েছিল, তারপর থেকে যারা এই স্কুলের দ্বাদশ মান বা দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারপর থেকে এই সমস্ত খেলোয়াড়গুলো কিন্তু হারিয়ে গিয়েছে। কারণ 7 থেকে 8 জন ভারতীয় শিবিরে ডাক দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রায় 2 দশক হয়ে গেল, 2 দশকের উপর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো ফুটবলার কিন্তু ভারতীয় দলের হয়ে অংশগ্রহণ করতে পারেনি। তো ছোট্ট ত্রিপুরার ক্ষেত্রে যদি এরকম হয়, সেক্ষেত্রে গোটা ভারতবর্ষে কিন্তু ফুটবলের মানটা অনেকটাই তলানিতে। সেক্ষেত্রে আগামী দিনে ভারতীয় ফুটবলকে যদি ডেভেলপ করতে হয়, সেক্ষেত্রে আরো নিখুঁত ভাবে পরিকল্পনা করতে হবে এবং তাদের কিন্তু এসুরেন্স দিতে হবে, বা ভারতীয় ফুটবল ফেডারেশনকে এসুরেন্স দিতে হবে। আজকে যেভাবে প্রো কাবাডি, আইপিএল যেভাবে গতি বাড়াচ্ছে, সেক্ষেত্রে খেলোয়াড়দের আর্থিক দিক দিয়ে ডেভেলপ করতে হবে, তাহলেই কিন্তু ফুটবলের উন্নতি সম্ভব এবং ফুটবলার উঠে আসবে, এবং যত বেশি ফুটবলার তত উঠে আসবে, তত খেলার প্রতি তত মান বাড়বে, এবং সেই ক্ষেত্রে ফুটবলারের উন্নতি হবে, এবং সেই ক্ষেত্রে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্বপ্ন পূরণ হবে। না হলে 2026 সালে যে ভারতীয় দল যে স্বপ্ন দেখছে, যে ভারতীয় ফুটবল ফেডারেশন স্বপ্ন দেখছে যে বিশ্বকাপ ফুটবল খেলার, সেই খেলা খেলবে, কিন্তু সেক্ষেত্রে আখেরি করতে কোনো কিছু হবে না। কারণ 140 কোটি দেশ যদি যে অবস্থায়, যেখানে ঘানা, ইলিয়নের মতো বিভিন্ন দেশগুলো মাত্র 20 লক্ষ, 30 লক্ষ, 15 লক্ষ জনসংখ্যা, সেই সমস্ত দেশ আজ দাপটের সাথে বিশ্বকাপ খেলছে। তো এই জায়গায় বলতে হবে, ভারতীয় দলের ভারতীয় ফুটবলকে ডেভেলপ করতে গেলে ভারতীয় পরিকাঠামো, যে খেলার যে ফুটবলের পরিকাঠামো, সেই দিকে যেমন জোর দিতে হবে, এবং তার পাশাপাশি ফুটবল আর তুলে আনার জন্য এবং একাডেমিক ভিত্তিক এবং দফায় দফায় কিন্তু একের পর এক ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু আখের সম্ভব হবে ভারতীয় ফুটবলের নতুন স্বপ্ন দেখা বা নতুন সূর্য ওঠা। না হলে কিন্তু অনেকটাই ধোঁয়াশার মধ্যেই থাকবে বা শূন্যতার মধ্যেই থাকবে ভারতীয় ফুটবল। একদমই বিপ্লব দা, এক্ষেত্রে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে তুমি আগের চিত্র যদি লক্ষ্য করো, তাহলে কিন্তু বলা যায় যে এখানে ত্রিদেশীয় ফুটবলের টুর্নামেন্ট হোক বা ইন্টারন্যাশনাল যে কোনো কাপ হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা গেছে চ্যাম্পিয়নশিপ। কিন্তু যেহেতু এবার সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাচ্ছে, তাহলে কি বলা যায় ভবিষ্যৎ এবার ফুটবলের জগৎ এবার বিপর্যয়ের মুখে, কি বলবে? বিপর্যয়ের মুখে বলা যায় না, তবে কিছু ভাবে কিছু কিছু পরিবর্তন করতে হবে। যে ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে আমি বলবো এই কথাটা শতাব্দী তোমাকে। কারণ ফুটবলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে সমস্ত ফুটবলাররা এক বাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রী, আজ সুনীল ছেত্রী এবং বাইচুং ভুটিয়া কে নির্ভর হয়ে যাচ্ছে। আর কোনো কিন্তু ফুটবলার সেই পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়াকে যেটা আমরা দেখলাম এবং সুনীল ছেত্রীকে, এই দুজন ফুটবলার ছাড়া আর কোনো ফুটবলার এখন পর্যন্ত সে মানে উঠে আসতে পারেনি। সেক্ষেত্রে আমরা যেটা পকেট বললাম, যদি আমরা রাজ্যের ক্ষেত্রে বলি, রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, বিশ্রামগঞ্জ রয়েছে, জম্পুই জলা রয়েছে, এবং যে সমস্ত পকেটগুলো থেকে ফুটবলাররা উঠে আসে, এবং সেক্ষেত্রে ভারতীয় ফুটবলার যে জায়গা ক্ষেত্রে উঠে আসার কথা, সেখানে কলকাতার 3টি দল, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ছাড়া আমরা গোয়াতে দেখেছিলাম মারদেকা ফুটবলে গোয়ার যখন ভারতীয় দল অংশ নেয়, সেখানে গোয়ার থেকে বেশ কয়েকজন ফুটবলার উঠে এসেছিল, এমএন বিজয়ন উঠে এসেছিল, পাঞ্জাব থেকে পারবিন্দার সিং উঠে এসেছিল, এবং মণিপুর থেকে একজন ফুটবলার গিয়েছিল। তো সেই যে ধারাবাহিকতাটা কিন্তু এখন সেই জায়গায় নেই। 1983 সালের মারদেকা ফুটবলে স্বপ্ন ভারতীয় দল কৃষাণু দে এবং বিকাশ পাজির নেতৃত্বে ভারতীয় দল যেভাবে প্রতিনিধিত্ব করে জাপানকে হারিয়েছিল, তারপর কিন্তু একের পর এক বিগত কয়েক বছর ধরে কিন্তু ফুটবলের সেই সাফল্যটা কিন্তু দেখা যাচ্ছে না। তো সেই জায়গায় বলতে গেলে সেই জিনিসটাই বলতে হবে, পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে খেলোয়াড়দের এবং শুরু থেকে এবং বিভিন্ন এইজ ভিত্তিক ফুটবলকে আরো বাড়াতে হবে, এবং এই এইজ ভিত্তিক ফুটবল যদি বাড়ানো সম্ভব হয়, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের স্বপ্ন পূরণ হবে বা ভারতীয় ফুটবল নতুন ভাবে জেগে উঠবে। না হলে কিন্তু ঘুমন্ত অবস্থায় জাগিয়ে তোলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কোনোদিনই সার্থক হবে না ভারতীয় ফুটবল ফেডারেশনের। ঠিক তাই বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র। সবটাই তুলে ধরেছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, যেখানে 7 বছরের সব থেকে খারাপ সময় এবার সুনীল ছেত্রী। তবে এখন দেখার বিষয় আগামী দিনে পরিকাঠামোগত উন্নয়ন এবার হয় কিনা, সেটাই কিন্তু এবার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।